হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াজডম। আজ এডুকেশন সাবজেক্টের সংবিধানের কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। এই বিষয়টি টিচিং রিলেটেড যে কোনো এক্সামেই খুব গুরুত্বপূর্ণ। আর তার সাথে সাথে যারা এডুকেশনে অনার্স আছে বা এডুকেশন নিয়ে যারা এক্সাম দেবে, এডুকেশনের টিচার বা যে কোনো এডুকেশন রিলেটেড এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। অবশ্য আমি আজকে এই বিষয়টি উপস্থাপন করছি শুধুমাত্র কলেজের ছেলেমেয়েদের জন্য, কিন্তু এটি সবার ক্ষেত্রেই যারা যারা আমি বললাম যে এক্সামের সাথে যুক্ত খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে শুরু করা যাক। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক। কোন সালে ভারতীয় সংবিধান চালু হয়েছিল? ভারতীয় সংবিধান চালু হয়েছিল 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? ভারতীয় সংবিধানে শিক্ষা, এডুকেশন, কোন তালিকায় অন্তর্ভুক্ত? ভারতীয় সংবিধানে শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। এই তালিকায় 52টি বিষয় আছে। কখন ও কোন সংশোধনের দ্বারা শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত হয়েছিল? কখন ও কোন সংশোধনের দ্বারা? 1976 সালে ভারতীয় সংবিধানে শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত হয়েছিল। তাহলে কখন? 1976 সালে। কোন সংশোধনের দ্বারা? 42তম সংশোধনের মাধ্যমে। সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত হয়েছিল। কেন্দ্রীয় তালিকা কি বা ইউনিয়ন লিস্ট কি বা লিস্ট 1 বলতে কি বোঝায়? যে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের কাছে থাকে তাকে কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট বা লিস্ট 1 বলে। মানে যেখানে আইন প্রণয়নের ক্ষমতা কার কাছে থাকবে? কেন্দ্রীয় সরকারের কাছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি, যদি কোশ্চেন আসে যে রাজ্য তালিকা কি বা স্টেট লিস্ট কি বা লিস্ট 2, লিস্ট 1 হলো কেন্দ্রীয় তালিকা, লিস্ট 2 হলো রাজ্য তালিকা। তাই রাজ্য তালিকার ক্ষেত্রে ঠিক কি হবে? যে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য সরকারের কাছে থাকে তাকে স্টেট লিস্ট বা রাজ্য তালিকা বা লিস্ট 2 বলা হয়। কেন্দ্র তালিকার ক্ষেত্রে কেন্দ্র সরকারের কাছে থাকে আইন প্রণয়নের ক্ষমতা, আর রাজ্য তালিকার ক্ষেত্রে রাজ্যের কাছে বা রাজ্য সরকারের কাছে থাকে আইন প্রণয়নের ক্ষমতা। এর পাশাপাশি আমাদের জানতে হবে যুগ্ম তালিকা কি বা কনকারেন্ট লিস্ট বা লিস্ট 3 বলতে কি বোঝায়? যেসব ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের, মানে রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ের কাছেই থাকে তাকে কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা বা লিস্ট 3। তাহলে আমরা কি জানলাম? কনকারেন্ট লিস্ট কাকে বলে? আমরা জানলাম স্টেট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট কাকে বলে। খুব সোজা বিষয়। ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় তালিকার ক্ষেত্রে কেন্দ্র সরকারের কাছে থাকে আইন প্রণয়নের ক্ষমতা। রাজ্য তালিকা বা স্টেট লিস্টের ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে থাকে আইন প্রণয়নের ক্ষমতা। আর যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, সেক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ের কাছেই থাকে। ভারতীয় সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তৃতীয় ভাগে। মনে রাখতে হবে, তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এবার আমরা জেনে নেব মৌলিক অধিকার কি
বা মৌলিক অধিকার বলতে কি বোঝো? যে কোনো নাগরিকেরই রাষ্ট্রের প্রতি সংবিধান স্বীকৃত কিছু কর্তব্য ও অধিকার থাকে, যা শাসন বিভাগ ও আইন বিভাগের কর্তৃত্বের বাইরে এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের পক্ষে একান্ত প্রয়োজন বা অপরিহার্য। তাকেই বলা হয় মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কী কী? ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি হল সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষার দায়িত্বশীল তিনটি কর্তৃপক্ষ কী কী? ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষার দায়িত্বশীল তিনটি কর্তৃপক্ষ কী কী? মানে এখান থেকে আমরা বুঝতেই পারছি ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষার দায়িত্ব অর্পিত হয়েছে তিনটি কর্তৃপক্ষের উপর। এই তিনটি কর্তৃপক্ষ কী কী? কেন্দ্র, রাজ্য ও আঞ্চলিক কর্তৃপক্ষ। 1950 সালের ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষার সমানাধিকার কী? শিক্ষার সমানাধিকার কী? ভারতীয় সংবিধানে শিক্ষার সমানাধিকার সম্বন্ধে বলা হয়েছে, সরকার নিয়ন্ত্রিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদি কারণে কোনো বৈষম্য করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে এদের প্রত্যেকের সমান প্রবেশাধিকারের অধিকার থাকবে বা সমান প্রবেশাধিকার থাকবে। কেন্দ্রীয় তালিকায় সংবিধানের কোন কোন ধারা রয়েছে? কেন্দ্রীয় তালিকায় সংবিধানের 62, 63, 64, 65, 66 নং ধারা রয়েছে। 62, 63, 64, 65, 66। প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক পদ্ধতির প্রাথমিক শর্ত কী? প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক পদ্ধতির প্রাথমিক শর্ত হল মৌলিক অধিকার। রাজ্য তালিকাভুক্ত শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি বিষয় উল্লেখ করা হলো, বা কোশ্চেন আসতেই পারে রাজ্য তালিকাভুক্ত শিক্ষার সঙ্গে সম্পর্কিত যে কোনো একটি বিষয় উল্লেখ করো বা করুন। রাজ্য তালিকাভুক্ত শিক্ষার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির মধ্যে একটি বিষয় হল কেন্দ্র তালিকাভুক্ত 63, 64, 65, 66 এবং যৌথ তালিকাভুক্ত 25 নং ধারা ব্যতীত বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা সংক্রান্ত বিষয় রাজ্য তালিকাভুক্ত হবে। তাহলে কেন্দ্র তালিকাভুক্ত 63, 64, 65, 66 এবং যৌথ তালিকাভুক্ত 25 নং ধারা ব্যতীত বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা সংক্রান্ত বিষয় রাজ্য তালিকাভুক্ত হবে। মানে এই ক্ষেত্রগুলিতে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ থাকবে। সংবিধানের 17 নং ধারায় কি বলা হয়েছে? সংবিধানের 17 নং ধারায় অস্পৃশ্যতার বিলুপ্তির কথা বলা হয়েছে বা ঘোষণা করা হয়েছে। নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত ধারায় বলা হয়েছে? নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানে 14 থেকে 18 নং ধারায় বলা হয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে সংবিধানের অবস্থান কিরূপ? নারী শিক্ষার দিকে তাকিয়ে সংবিধানের 15 ক আর 16 ক এ কিছু বলা হয়েছে। সেখানে কি 15 ক নং ধারায় বলা হয়েছে, সরকার কোনো নাগরিককে লিঙ্গের ভিত্তিতে পার্থক্য করতে পারবে না। সংবিধানের 16 ক নং ধারায় বলা হয়েছে, সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকা সমস্ত অফিসে বা সরকারের নিয়ন্ত্রণাধীনের যে সমস্ত অফিস, সেই অফিসে নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ সকলের সমান অধিকার থাকবে, লিঙ্গ বৈষম্য থাকবে না। ভারতীয় সংবিধানে 30 নং ধারায় কি উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের 30 নং ধারায় ধর্মভিত্তিক সকল সংখ্যালঘু সম্প্রদায়ের পৃথক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের
অধিকার স্বীকৃত হয়েছে। ধর্মভিত্তিক সকল সংখ্যালঘু সম্প্রদায়ের পৃথক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার স্বীকৃত হয়েছে। সরকারি সাহায্যের ব্যাপারে এদের মধ্যে কোনো বিভেদমূলক আচরণ করা যাবে না। 30-1 নং ধারায় বিশেষ উল্লেখ আছে যে সমস্ত ধর্মগত ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের প্রয়োজন মতো বিদ্যালয় স্থাপন ও পরিচালনা করতে পারবে। বাধ্যতামূলক এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষার জন্য সংবিধানের ব্যবস্থাটি কিরূপ? 1950 সালের 26শে জানুয়ারি সংবিধানের নির্দেশনাত্মক নীতিগুলির 45 নং ধারার উল্লেখ করা হয়েছে যে সংবিধান প্রচলন হবার দিন থেকে 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়সের সকল ছেলেমেয়েদের জন্য শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক ফ্রি অ্যান্ড কম্পালসারি করার চেষ্টা করবে। ভারতীয় সংবিধানে কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 239 নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে পার্লামেন্ট দ্বারা বিধিবদ্ধ আইন ছাড়াও দেশের রাষ্ট্রপতি প্রশাসক নিয়োগের মাধ্যমে অনুকূল ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সংবিধানের কত নং ধারায় ধর্মের জন্য কর নেওয়া যাবে না বলা হয়েছে? সংবিধানের 27 নং ধারায় বলা হয়েছে ধর্মের জন্য কর নেওয়া যাবে না। সংবিধানের 28 নং ধারাটি কি? সংবিধানের 28 নং ধারাটি যে বিষয়ের উপর রচিত তা হল বিশেষ ধরনের প্রতিষ্ঠানে ধর্মীয় পূজা এবং ধর্মীয় শিক্ষাদানের স্বাধীনতা। সংবিধানের 15(1) বা 15(1) নং ধারায় কি বলা হয়েছে? ভারতীয় সমাজে শিক্ষার ব্যাপারে নারীদের সমান অধিকার থাকবে। সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে গেলে কি করা দরকার? প্রাথমিক শিক্ষায় অর্থ বরাদ্দ বৃদ্ধি করা দরকার। অভিভাবকদের সচেতনতা দরকার। এবার আমি কিছু এমসিকিউ তুলে ধরার চেষ্টা করলাম। এখানে অবশ্য সংবিধান রিলেটেড এডুকেশনের সমস্ত কোশ্চেন কভার করা হয়নি, কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে আরও বিষয়গুলোকে আলোচনা করব এবং যত সহজভাবে তুলে দেওয়ার চেষ্টা করা যায় আমি সেটাই করার চেষ্টা করব। সংবিধানের কত নং ধারা অনুসারে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না? 12 নং ধারা, 15 নং ধারা, 18 নং ধারা না 22 নং ধারা? এর উত্তর হবে 15 নং ধারা। কোনো রকম বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 28 নং ধারা না 18 নং ধারা না 16 নং ধারা না 15 নং? এর অ্যান্সার হবে 16 নং ধারাতে সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানে কোন ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? বাংলা, উর্দু, হিন্দি না ইংরেজি? ভারতীয় সংবিধানে হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। ভারতে বর্তমানে সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 4টি, 5টি, 6টি না 8টি? অ্যান্সার হবে 6টি। 6টি মৌলিক অধিকারের সংখ্যা। দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1959 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনের সাথে আরেকটা বিষয় মনে রাখতে হবে, ভারতে প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে। আর কবে গঠিত হয়?
1959। ভক্তবৎসলম কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1963 খ্রিস্টাব্দে। এ প্রসঙ্গেও আরেকটি বিষয় উল্লেখযোগ্য, গ্রামাঞ্চলে মহিলাদের জন্য শিক্ষিকা প্রশিক্ষণ মহাবিদ্যালয় টিচার ট্রেনিং কলেজ গড়ে তোলার বিষয়ে অভিমত প্রকাশ করেন কে? ভক্তবৎসলম। আজকে যতটুকু চেষ্টা করা হয়েছে সংবিধান রিলেটেড কোশ্চেন কভার করার, পরবর্তীতে আরও সংবিধান রিলেটেড কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। যদি এই বিষয়টি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের মনে হয় এটি শেয়ার করলে কারোর ভালো হবে, কেউ উপকৃত হবে, তাহলে অবশ্যই আপনি এটা শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।